আসসালামু আলাইকুম। আমাদের ২০২৬ সালে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যে বোর্ড পরীক্ষাটা হলো, এই পরীক্ষার সৃজনশীল প্রশ্নে বেশ কিছু কন্ট্রোভার্সি আছে। তারপরও যে কয়েকটা কোশ্চেনে কন্ট্রোভার্সি আছে, ওর বাইরের যে বাকি প্রশ্নগুলি আছে, সেই প্রশ্নগুলি আসলে আমরা কিভাবে কোন অ্যাপ্রোচে সহজে সমাধান করতে পারি, সেটাই আজকে আসলে আমরা দেখব। চলুন শুরু করি। আমরা একেবারে একটা করে প্রশ্ন ধরে আলোচনা করব এবং সেটার সমাধানের পদ্ধতি আমরা এখানে দেখব। আমি এখানে ক এবং খ জ্ঞানমূলক অনুধাবনমূলকটা নিয়ে আলোচনা করতেছি না। ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায় এই কারণে। আমরা শুধু গ এবং ঘয়ের গাণিতিক যে সমাধান সেটা দেখতেছি। ওকে। প্রথম যে প্রশ্নটা এটা অধ্যায় ৩ গতিবিদ্যা থেকে প্লাসের একটা প্রশ্ন। প্রশ্নটা দেখি ২০ মিটার উঁচু দালানের ছাদ হতে ১৮০ গ্রাম ভরের, তাহলে ভরটা দেওয়া আছে কত গ্রাম? ১৮০ গ্রাম। এম হচ্ছে ১৮০ গ্রাম ভরের টেনিস বলকে আমরা ৬৫ মিটার পার সেকেন্ড অনুভূমিক বেগে, তাহলে আমাদের অনুভূমিক বেগ V0 যেটা, এটা 65 মিটার পার সেকেন্ড নিক্ষেপ করেছি। এবার দালানের পাদদেশ হতে ২৫ মিটার দূরে একটা পুকুর রয়েছে, যে পুকুরটা হচ্ছে আমাদের ১৪ মিটার চওড়া। তাহলে পুকুরটা চওড়া হচ্ছে কত মিটার? ১৪ মিটার। এখন প্রথম যে কোশ্চেনটা গ করা হয়েছে, 0.7 সেকেন্ড পর টেনিস বলটির ভরবেগের মান নির্ণয় করো। তাহলে আমরা যখন গ সমাধান করতে যাব, সমাধান গ, 0.7 সেকেন্ড পর টেনিস বলের ভরবেগের মান আমরা নির্ণয় করতে চাই। তাহলে দেখেন টেনিস বলটাকে আপনি ২০ মিটার উচ্চতার একটা দালানের ছাদ থেকে ছেড়ে দিয়েছেন। এখানে h = 20 মিটার। তাহলে এখান থেকে বলটাকে নিক্ষেপ করেছেন আপনি V0 = 65 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমরা জানি এক্স অক্ষের বেগটা সমবেগ, এক্স অক্ষের বেগ চেঞ্জ হয় না। তাহলে Vx = V0x সমান V0 মানে 65 মিটার পার সেকেন্ড। এখন যখন অনুভূমিকভাবে আমরা নিক্ষেপ করতেছি বস্তুটাকে, এইটার এক্স অক্ষ বরাবর আদি বেগ V0x 65, কিন্তু ওয়াই অক্ষ বরাবর আদি বেগ V0y সমান 0। তাহলে ওয়াই অক্ষে বস্তুটা একটা মুক্তভাবে পরন্ত বস্তুর ন্যায় আচরণ করবে। তাহলে Vy সমান সিম্পলি জিটি। জি হচ্ছে 9.8 আর টি হচ্ছে 0.7। তাহলে আমরা যদি এখন মানগুলা গুণ করে দেই, 9.8 ইন্টু 0.7 যেটা পাবো সেটা হচ্ছে 6.86 মিটার পার সেকেন্ড। তাহলে 0.7 সেকেন্ড শেষে বেগ ভি সমান √vx² প্লাস vy²। তাহলে আমরা যেটা পাচ্ছি 65² প্লাস 6.86², এটাকে যদি √ করে দিই আমরা 65.36 মিটার পার সেকেন্ড। 65.36 মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ P = m ইন্টু ভি। এম কত দেওয়া আছে? 180 গ্রাম, মানে 0.18 কিলোগ্রাম। 180 ডিভাইডেড বাই 1000 কিলোগ্রাম করে নিলাম, ইন্টু 65.36 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 0.18 ইন্টু 65.36, যেটা আসবে 11.7648, 11.7648 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এটা হবে তাহলে আমাদের অ্যাকচুয়ালি একের গ নাম্বারের অ্যান্সার। গ এর অ্যান্সার পেয়ে গেছি। এবার আসি ঘ নাম্বারে কি বলছে দেখি। নিক্ষেপণ বেগের মান কিরকম হলে বা কোন সীমার মধ্যে রাখলে টেনিস বলটা পুকুরে পড়তে পারে, গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। তাহলে আমরা যখন ঘয়ের সমাধান করব, এই যে নিক্ষেপণ বেগটা, এইটা আসলে কিরকম রাখলে টেনিস বলটা পুকুরে পড়তে পারে, চলেন দেখি। আমরা টেনিস বলটাকে থ্রো করেছি ২০ মিটার উচ্চতার একটা দালানের ছাদ থেকে। তাহলে এখানে যে উচ্চতা h = 20 মিটার। এখন ভূমিতে আপনার দালানের গোড়া থেকে 25 মিটার দূরত্বে, যে এখানে হচ্ছে 25 মিটার, এই 25 মিটার দূরত্বে 14 মিটার চওড়া একটা পুকুর আছে। এখানে পুকুরটা হচ্ছে 14 মিটার চওড়া।
তাহলে পুকুরটা এখানে কত মিটার? 14 মিটার চওড়া। এটা হচ্ছে 14 মিটার। তাহলে পুকুরটা আমার অ্যাকচুয়ালি এই জায়গাটা জুড়ে, এই জায়গাটা জুড়ে কি আছে? আমার পুকুরটা আছে। নীল রঙে আমি পুকুরটাকে দেখিয়ে দিলাম। এখন তাহলে দেখি, আমার জিজ্ঞেস করা হলো নিক্ষেপ বেগের মান কোন সীমার মধ্যে রাখলে উদ্দীপকের টেনিস বলটি পুকুরে পড়তে পারে। তাহলে যদি উদ্দীপকের টেনিস বলটি পুকুরে পড়ে, টেনিস বলটি পুকুরে পড়লে দেখেন তো আপনার এখানে এই যে 25 মিটারের বেশি দূরত্বে যেতে হবে অথবা 25 প্লাস 14 39 মিটারের কম দূরত্বে থাকতে হবে। তাহলে এক্স এর মানটা 25 মিটারের থেকে বেশি, কিন্তু যদি 39 মিটারের থেকে কম হয় তাহলে অ্যাকচুয়ালি এই যে টেনিস বলটা আছে সেটা কোথায় এসে পড়বে? পুকুরে এসে পড়বে। তাহলে এবার আমার V0-র মানগুলা কিরকমভাবে বের করতে হবে যাতে করে সেটা কোথায় পড়তে পারে? পুকুরে পড়তে পারে। এখন পুকুরে যদি টেনিস বলটা পড়েও আমার এই যে টেনিস বলটা ওয়াই অক্ষে কতটুকু উচ্চতায় নেমে আসতেছে? 20 মিটার। তাহলে এই 20 মিটার উচ্চতায় নেমে আসতে তার যে সময় লাগতেছে h ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে h ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার হলে টি স্কোয়ার ইকুয়ালস টু 2h বাই জি, তার মানে টি ইকুয়ালস টু রুট ওভার 2h বাই জি। তার মানে টেনিস বলটার গ্রাউন্ডে আসতে যে সময় লাগবে রুট ওভার 40 বাই 9.8। তার মানে টেনিস বলটার মাটিতে আসতে সময় লাগবে 40 ডিভাইডেড বাই 9.8। এটাকে রুট ওভার যদি করি আমরা যে ভ্যালুটা পাবো 2.02 সেকেন্ড। তাহলে টেনিস বলটা মাটিতে আসতে সময় নেবে 2.02 সেকেন্ড। তাহলে এই সময়ের মধ্যে টেনিস বলটা হয় 25 মিটারের থেকে বেশি দূরত্ব অতিক্রম করবে অথবা 39 মিটার থেকে কম দূরত্ব অতিক্রম করবে। তাহলে যদি এক্স ইকুয়ালস টু 25 মিটার হয়, নর্মালি এক্স সমান কি? এক্স সমান এক্স অক্ষ বরাবর বেগ ইন্টু এই সময়টা, তাহলে এক্স ইকুয়ালস টু ভিটি। তাহলে আমরা এখন লিখতে পারি এক্স ইকুয়ালস টু V0 ইন্টু টি। তাহলে আমাদের V0-র যে মান এটা হচ্ছে এক্স বাই টি। তাহলে নিম্ন সীমা কত হবে? V0-র নিম্ন সীমা এক্স যদি 25 মিটার ধরি তাহলে V0 এর নিম্ন সীমা 25 ডিভাইডেড বাই 2.02 মিটার পার সেকেন্ড। তাহলে 25 ডিভাইডেড বাই 2.02 যদি করি, যেটা আমরা পাবো 12.376 মিটার পার সেকেন্ড। আর V0 এর ঊর্ধ্ব সীমা সর্বোচ্চ কত বেগে থ্রো করতে পারবো, এটা হচ্ছে 39 ডিভাইডেড বাই 2.02 মিটার পার সেকেন্ড। দেখেন সর্বোচ্চ আপনি 25 যোগ 14 39 মিটার পর্যন্ত যেতে পারবেন পুকুরে যদি পড়েন। তাহলে 39 মিটার যদি হয় আমার ঊর্ধ্ব সীমা, কত সময়ে যেতে হবে? 2.02 সেকেন্ড সময়ে। তাহলে 39 বাই 2.02, 39 ডিভাইডেড বাই 2.02, এটা আমাদেরকে দিবে যেটা 19.3 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের যে নিক্ষেপ বেগটা আছে এই নিক্ষেপ বেগটা সেটা অবশ্যই কত থেকে বেশি হইতে হবে? 12.376 থেকে বেশি হইতে হবে। তাহলে 12.376 লেস দ্যান V0 লেস দ্যান 19.3। আর 19.3 মিটার পার সেকেন্ড থেকে নিক্ষেপ বেগটা কি হতে হবে? কম হতে হবে, যাতে করে সে কি করতে পারে? এই পুকুরে পড়ে যেতে পারে। তাহলে এটা হচ্ছে নিক্ষেপণ বেগের মান কোন সীমার মধ্যে রাখলে উদ্দীপকের টেনিস বলটি পুকুরে পড়তে পারে, গাণিতিক বিশ্লেষণ সহ মতামত হয়ে গেল। তাহলে এটা ছিল আমাদের এই যে 2026 সালের বোর্ড পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম যে গাণিতিক সমস্যা সেটার বিস্তারিত সমাধান। এই ম্যাথটা কিন্তু মোটামুটি সহজ ম্যাথ ছিল। ওকে, প্রশ্ন নাম্বার 2, এটা অ্যাকচুয়ালি নিউটনিয়ান বলবিদ্যার একটা প্রশ্ন এবং বেশ চমৎকার একটা প্রশ্ন। দেখেন প্রশ্নটা কি বলা হয়েছে
চিত্রের নিরেট সিলিন্ডারটির দৈর্ঘ্য 160 সেন্টিমিটার। এটা একটা নিরেট সিলিন্ডার, ফাঁপা সিলিন্ডার না কিন্তু। তাহলে এটার দৈর্ঘ্য দেওয়া আছে এল 160 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এল হচ্ছে 160 সেন্টিমিটার, এল ব্যাসার্ধ 20 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার। এবি সিলিন্ডারের ভর কেন্দ্রগামী অক্ষ, এবিটা ভর কেন্দ্রগামী অক্ষ, এবি ও সিডি পরস্পর সমান্তরাল। তাহলে এখানে সমান্তরাল অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে। সিলিন্ডারটিকে, এটা আসলে সিলিন্ডার হবে, সিলিভার না, সিলিন্ডারটিকে সিডি অক্ষের সাপেক্ষে মিনিটে 120 বার ঘোরানো হলো। তাহলে রোটেশন পার মিনিট 120, ওমেগা এখানে দেওয়া আছে। পরবর্তীতে সিলিন্ডারটিকে গলিয়ে 30 সেন্টিমিটার ব্যাসার্ধের ও সমভরের একটি বৃত্তাকার চাকতি বানিয়ে চাকতিকে তার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে একইভাবে ঘুরানো হচ্ছে। ওকে, খুবই ভালো কথা। তাহলে সিডি অক্ষের সাপেক্ষে সিলিন্ডারের জড়তার ভ্রামক নির্ণয় করো। এখন এইখানে এই যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডারটার ভর যেটা দেওয়া ছিল, এই সিলিন্ডারের ভর এম দেওয়া ছিল 2 কিলোগ্রাম, প্রশ্নে উল্লেখ করা নাই, চিত্রে উল্লেখ ছিল এম সমান 2 কিলোগ্রাম। তাহলে সিলিন্ডারের ভর হচ্ছে 2 কিলোগ্রাম। এইবার তাহলে সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করব। এখন এই যে আমরা যখন সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করব, আগে এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করি। আই এ বি ইকুয়ালস টু এম এল স্কোয়ার বাই 12 প্লাস এম আর স্কোয়ার বাই 4। একটা সিলিন্ডারের ভর কেন্দ্রগামী যদি একটা অক্ষ হয়, যে সিলিন্ডারটা নিরেট সিলিন্ডার, সেক্ষেত্রে সিলিন্ডারের যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যের সাথে লম্ব বরাবর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এম এল স্কোয়ার বাই 12 প্লাস এম আর স্কোয়ার বাই 4। এখন এম সমান 2, এল দৈর্ঘ্য হচ্ছে 0.16 স্কোয়ার ডিভাইডেড বাই 12 প্লাস আর ব্যাসার্ধ হচ্ছে 20.2 স্কোয়ার বাই 4। তাহলে এখান থেকে আমরা আই এ বিটা বের করি, ক্যালকুলেট করে ফেলি। আই এ বি 0.16 স্কোয়ার ডিভাইডেড বাই 12 প্লাস 0.2 স্কোয়ার বাই 4, 0.2 স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটাকে গুণ করব 2 দিয়ে। তাহলে যেটা পাবো আমরা, আচ্ছা এটা ভুল করছি, 0.16 না, 160 সেন্টিমিটার, তার মানে 1.6, দেখছেন? এটা কিন্তু 1.6 হবে। 1.6 স্কোয়ার ডিভাইডেড বাই 12, এই জন্য আমার ক্যালকুলেশন ভুলে গেছিল। 1.6 স্কোয়ার ডিভাইডেড বাই 12 প্লাস হচ্ছে 0.2 স্কোয়ার ডিভাইডেড বাই 4, এটাকে গুণ করতে হবে 2 দিয়ে। 0.4466, 0.4466 কিলোগ্রাম মিটার স্কোয়ার। এটা হচ্ছে এবি অক্ষের সাপেক্ষে সিলিন্ডারের জড়তার ভ্রামক। এখন সিডির সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে সেটা আমরা বের করব। তাহলে আমাদের দরকার হচ্ছে সিডির সাপেক্ষে জড়তার ভ্রামক কত সেটা বের করা। তাহলে সিডি এর সাপেক্ষে জড়তার ভ্রামক আই সিডি সমান আই এ বি প্লাস আই এ বি প্লাস এম এইচ স্কোয়ার, সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে আই এ বি যেটা বের হয়েছে 0.4466 প্লাস এম হচ্ছে 2, এইচ স্কোয়ার 0.6 স্কোয়ার। তাহলে যেটা পাবো 0.4466 প্লাস 2 ইন্টু 0.6 স্কোয়ার 1.166, এটা হচ্ছে আমাদের 1.166 কিলোগ্রাম মিটার স্কোয়ার। এটা হচ্ছে সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা। ওকে, সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পাওয়া গেছে। তাহলে এটা ছিল গ নাম্বার। এখন ঘ নাম্বারে কি বলছে চলেন দেখি। ঘ নাম্বারে বলছে এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডার যেটার ভর হচ্ছে 2 কিলোগ্রাম, জিজ্ঞেস করছে এই সিলিন্ডারটার উদ্দীপকের সিলিন্ডারের ঘূর্ণন গতিশক্তি চারটির ঘূর্ণন গতিশক্তির 5 গুণের অধিক, গাণিতিক বিশ্লেষণে সত্যতা যাচাই করো। তাহলে ঘ নাম্বার, উদ্দীপকের সিলিন্ডারের ঘূর্ণন গতিশক্তি, তাহলে সিলিন্ডারের ঘূর্ণন গতিশক্তি ই আই ইকুয়ালস টু হাফ আই
সিডি ওমেগা স্কোয়ার, তাহলে হাফ ইন্টু আইসিডি 1 কত বের হলো দেখেন, আইসিডি বের হলো আমাদের অ্যাকচুয়ালি 1.166, 1.166। ওমেগা, ওমেগা সমান কত? ওমেগা হচ্ছে 120 বার ঘোরাচ্ছি প্রত্যেক মিনিটে, তাহলে ওমেগা হচ্ছে 120 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে 120 রেডিয়ান পার সেকেন্ড, সরি 120 রেডিয়ান পার সেকেন্ড না, 120 হচ্ছে রোটেশন পার মিনিট। মিনিটে 120 বার ঘোরাচ্ছি, দেখেন সিডি অক্ষের সাপেক্ষে মিনিটে 120 বার, তাহলে মিনিটে 120 বার, তাহলে রোটেশন পার মিনিট। এখন একটা রোটেশন পার মিনিট মানে 2π/60 রেডিয়ান পার সেকেন্ড। 1 রোটেশন পার মিনিট মানে হচ্ছে 2π/60 রেডিয়ান পার সেকেন্ড, তাহলে এটা হবে 4π রেডিয়ান পার সেকেন্ড। এখন আমরা তাহলে এখানে বসাবো ওমেগা মানে 4π মানে 16π², তাহলে হাফ ইন্টু 1.166 ইন্টু 0.5 মানে হাফ ইন্টু 16 ইন্টু π², 92.111 92.111 জুল। এটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি কার? এটা যদি সিলিন্ডার হয়, সিলিন্ডারের ঘূর্ণন গতিশক্তি। এখন সিলিন্ডারটাকে কিসে পরিণত করা হয়েছে? চাকতিতে পরিণত করা হয়েছে। কিরকম চাকতিতে পরিণত করা হয়েছে দেখেন তো, উদ্দীপকের সিলিন্ডারটা এইটাকে অ্যাকচুয়ালি কি করা হয়েছে, 30 সেন্টিমিটার, এটা হচ্ছে নতুন ব্যাসার্ধের সমভরের একটি বৃত্তাকার চাকতি বানিয়ে চাকতিকে তার ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে একইভাবে ঘোরানো হলো। তাহলে চাকতির যে জড়তার ভ্রামক আই অফ ডিস্ক আইডি ইকুয়ালস টু হাফ এম আর স্কোয়ার, চাকতির কেন্দ্রগামী তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এই যে দেখেন এখানে যদি রেডিয়াসটা আর হয় এই ক্ষেত্রে আই ইকুয়ালস টু হয় হাফ এম আর স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে আই ইকুয়ালস টু হাফ এম আর স্কোয়ার হলে হাফ ইন্টু 2 ইন্টু আর স্কোয়ার 0.3 হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 0.09 কিলোগ্রাম মিটার স্কোয়ার। তাহলে চাকতির বেলায় যে আমাদের কৌণিক গতিশক্তি ইআই ইকুয়ালস টু হাফ আই ডি ওমেগা স্কোয়ার, একইভাবে ঘোরাচ্ছি, তাহলে হাফ ইন্টু 0.09 ইন্টু ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 16π²। তাহলে এইখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাফ ইন্টু 0.5 ইন্টু 0.09 ইন্টু 16 ইন্টু π², যেটা আসে 7.106, 7.106 জুল। তাহলে এই দুইটা রেশিও বা অনুপাত 5 এর বেশি, সেটা হচ্ছে আমাদেরকে দেখাতে হবে। তাহলে এখন আমরা জাস্ট এখানে দেখি যে একটা হচ্ছে 92.111 ডিভাইডেড বাই 7.106 ইকুয়ালস টু, তাহলে 92.111 92.111 ডিভাইডেড বাই 7.106, এটা আসে 12.96, যেটা অবশ্যই গ্রেটার দ্যান 5। তার মানে উদ্দীপকের সিলিন্ডারের ঘূর্ণন গতিশক্তি চাকতির ঘূর্ণন গতিশক্তি অপেক্ষা 5 গুণেরও বেশি। তাহলে এইটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সত্যতা যাচাই হলো। তাহলে এখানে আমরা যদি কথাটাকে একটু গুছিয়ে লিখতে চাই, যেই কথাটাকে আমরা এখন একটু গুছিয়ে লিখব, তাহলে গুছিয়ে লিখব হচ্ছে সিলিন্ডারের ঘূর্ণন গতিশক্তি, সিলিন্ডারের ঘূর্ণন গতিশক্তি চাকতির ঘূর্ণন গতিশক্তি অপেক্ষা 5 গুণেরও অধিক।
তাহলে এই যে দেখেন গাণিতিকভাবে আমাদের সত্যতা যাচাই হয়ে গেল। তাহলে ২ নাম্বার প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেল। দেখেন ১ আর ২ এ তেমন ঝামেলা নাই। প্রশ্ন ৩ এ আসি। দেখেন কৃত্রিম উপগ্রহ নিয়ে অধ্যায় ৬ এর একটা গাণিতিক সমস্যা। ২৫০০ কিলোগ্রাম ভরের একটি বস্তুকে কৃত্রিম উপগ্রহে পরিণত করার জন্য একে ভূপৃষ্ঠ হতে 4 × 10⁴ কিলোমিটার উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। তাহলে h = 4 × 10⁴ কিলোমিটার। অতঃপর এতে প্রয়োজনীয় গতিশক্তি সরবরাহ করা হলো। পৃথিবীর ভর দেওয়া আছে 6 × 10⁻24 কিলোগ্রাম, এটা বড় এম, এবং ব্যাসার্ধ 6.4 × 10⁶ মিটার, এটা হচ্ছে আমাদের বড় আর, দুটো দেওয়া আছে। তাহলে উপগ্রহকে উল্লিখিত উচ্চতায় নিতে কৃত কাজ কত নির্ণয় করতে বলছে। খুবই ভালো কথা। তাহলে আমরা যখন গ এর সমাধানটা করব, একটা কৃত্রিম উপগ্রহকে আমরা যখন ভূপৃষ্ঠ থেকে কোনো উচ্চতায় নিতে চাই, ভূপৃষ্ঠে এই যে এখানে কৃত্রিম উপগ্রহের বিভব শক্তি -gmm/r, আর এইচ উচ্চতায় চলে গেলে তার বিভব শক্তি হয় -gmm/r+h। তাহলে কৃত কাজ W যেটা আছে, W = আমাদের এইচ উচ্চতায় বিভব শক্তি -gmm/r+h মাইনাস হচ্ছে ভূপৃষ্ঠে বিভব শক্তি -gmm/r। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাবো gmm/r মাইনাস হচ্ছে gmm/r+h। তাহলে এখন আমরা এখানে মানগুলা বসাবো অ্যাকচুয়ালি। তাহলে gmmটা কমন নিয়ে বাইরে নিয়ে আসি আমরা। 1/r মাইনাস 1/r+h পাওয়া যাবে। তাহলে এখানে g 6.673 × 10⁻11, m পৃথিবীর যে ভর সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 6 × 10⁻24। ছোট m কৃত্রিম উপগ্রহের ভর, কৃত্রিম উপগ্রহের ভর কত দেওয়া আছে 2500 কেজি। তাহলে এই ছোট m 2500 কেজি হচ্ছে ছোট m কৃত্রিম উপগ্রহের ভর। তাহলে এটা ইন্টু 2500 ইন্টু 1/r, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶, 6.4 × 10⁶, মাইনাস 1/r+h, 6.4 × 10⁶, প্লাস, এখন খেয়াল করি উচ্চতা 4 × 10⁴ কিলোমিটার, কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে 4 × 10⁴ এর জায়গায় 10⁷ হবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, মানগুলা বসিয়ে দিই দেখি। 1/6.4⁶ মাইনাস 1/6.4⁶ প্লাস 4⁷, এটার সঙ্গে গুণ করব 6.673 পাওয়ার -11 ইন্টু 6⁻24 ইন্টু 2500। আমাদের কৃত কাজ আসবে 1.348 ইন্টু 10⁻11, 1.348 ইন্টু 10⁻11 জুল। এটা হবে কি আমাদের কৃত কাজ। তাহলে আমাদের এই যে কৃত্রিম উপগ্রহটাকে এই যে একটা বিশাল উচ্চতায় তুলতেছে, সেই বিশাল উচ্চতায় তুলতে কৃত কাজ 1.348 ইন্টু 10⁻11 জুল। তাহলে এটা হচ্ছে আমাদের কৃত কাজ। এই যে দেখেন কৃত কাজ বের হয়েছে। এখন এটা গ নাম্বার ছিল। এবার ঘ নাম্বারে যে জিনিসটা জিজ্ঞেস করা হয়েছে সেটা হচ্ছে ভূপৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে কিনা। তার মানে এই কৃত্রিম উপগ্রহটা কি ভূস্থির উপগ্রহ হবে কিনা গাণিতিকভাবে যাচাই করতে বলছে। তাহলে আমরা ঘ এর যখন সমাধান করব, কৃত্রিম উপগ্রহের যদি আবর্তনকাল t = 24 ঘন্টা হলে স্থির বলে মনে হবে। যদি টি 24 ঘন্টা না হয় তাহলে স্থির বলে মনে হবে না। এখন এই পর্যায়কাল বা আবর্তনকাল টি বের করার সমীকরণটা আমরা কিভাবে দেখব। টি সমান
আমি অ্যাকচুয়ালি সূত্র মুখস্থ করতে নিষেধ করি সবাইকে, 2πr+h ডিভাইডেড বাই ভি, স্টেপ ওয়াইজ আসলেই সহজ হয়। এবার ভি সমান √gm/r+h, তাহলে ভি এর মান যদি √gm/r+h আমরা বসাই এখানে, 2πr+h ইন্টু r+h পাওয়ার হাফ ডিভাইডেড বাই ভি হচ্ছে √gm। তাহলে আলটিমেটলি এখানে যেটা পাওয়া যায় 2π কিউবিক রুট r+h হোল কিউব ডিভাইডেড বাই জিএম। তাহলে এইবার মানগুলা বসাই, 2 × 3.14 √r 6.4 × 10⁶, 4 × 10⁷ হোল কিউব, জি এবং এম এর গুণফল জি 6.673 × 10⁻11, এম হচ্ছে 6 × 10⁻24। তাহলে এখান থেকে যে সময়টা আসবে সময়টা আমরা বের করি। চলেন, 6.4/6 প্লাস 4⁻7, এটাকে কিউব করব, ডিভাইড করব 6.673 পাওয়ার -11 ডিভাইড করব 6⁻24 দিয়ে, এটাকে √ওভার করব 2 × 3.14 করব, তাহলে 99,197.43, 99,197.43 সেকেন্ড পাবো। তাহলে এটাকে যদি 3600 দিয়ে ভাগ করে দিই আমরা, তাহলে আমরা পাবো 27.55 ঘন্টা, হুইচ ইজ নট ইকুয়ালস টু 24 ঘন্টা। তার মানে ভূপৃষ্ঠ হতে এটাকে স্থির বলে মনে হবে না। তাহলে সিদ্ধান্তটা হচ্ছে ভূপৃষ্ঠ হতে স্থির বলে মনে হবে না, স্থির বলে মনে হবে না। এই হচ্ছে আমাদের গাণিতিক সমস্যাটার সমাধান, 3 নম্বর প্রশ্নের একদম ডিটেইলস সমাধান। তাহলে দেখেন, প্রথম 3টা কোশ্চেন কিন্তু আসলে তেমন ঝামেলা করে নাই। 4 নাম্বার যে কোশ্চেনটা, এইটার প্রসিডিউর একটু বড়। এই প্রশ্নটায় ঝামেলা নাই কিন্তু একটু বড়। চলেন আমরা দেখি, করি। 5 মাইক্রোমিটার ব্যাসার্ধের দুটি পানির ফোঁটা একত্রিত হয়ে একটি বড় পানির ফোঁটায় পরিণত হলো। তাহলে বুঝতেই পারতেছি এটা অধ্যায় 7 যেটা আছে আমাদের, প্রবাহী পদার্থের ম্যাথ। পানির পৃষ্ঠটান দেওয়া আছে, বাতাসের সান্দ্রতাঙ্ক দেওয়া আছে, বড় পানির ফোঁটায় পরিণত করতে কৃত কাজ নির্ণয় করতে হবে। তাহলে বড় পানির ফোঁটায় পরিণত হতে কৃত কাজ, আমরা জানি কৃত কাজ W সমান T × del A। তাহলে পৃষ্ঠটান জানি, এবার ক্ষেত্রফলের পরিবর্তন লাগবে। তাহলে প্রথমে আমাদের যে ছোট পানির ফোঁটার যে ক্ষেত্রফল সেটা বের করা যাবে, কারণ ব্যাসার্ধ 5 মাইক্রোমিটার জানা আছে। এখন দুইটা পানির ফোঁটা মিলিত হয়ে একটা বড় ফোঁটায় পরিণত হয়েছে, তাহলে 4/3 পাই ইন্টু বড় আর কিউব ইকুয়ালস টু 2 × 4/3 পাই ইন্টু ছোট আর কিউব। তাহলে এখান থেকে আমরা পাবো বড় আর কিউব সমান 2 × ছোট আর কিউব। তাহলে বড় আর যে বড় ফোঁটার ব্যাসার্ধ কিউবিক রুট 2 × ছোট আর, তাহলে কিউবিক রুট 2 আর হচ্ছে 5 মাইক্রোমিটার, কিউবিক রুট 2 × 5 × 10⁻6 মিটার। তাহলে এইটা হচ্ছে আমাদের বড় ফোঁটার ব্যাসার্ধ। চলেন দেখি বড় ফোঁটার ব্যাসার্ধ কত হয়। কিউবিক রুট, সো কিউবিক রুট 2 × 5⁻6, 6.3 × 10⁻6, 6.3 × 10⁻6 মিটার। এটা হচ্ছে বড় ফোঁটার ব্যাসার্ধ। তাহলে টি ইন্টু ডেলে দুইটা ছোট ফোঁটার ব্যাসার্ধ 4πr² মাইনাস একটা বড় ফোঁটার, এই যে দেখেন আমরা যখন দুটো ফোঁটাকে একসাথে করলাম, দুইটা ছোট ফোঁটার ক্ষেত্রফল এই দুইটা হচ্ছে বড়
মাইনাস হচ্ছে একটা বড় ফোঁটার ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 4 পাই ইন্টু 2, যদি 4 পাই বাইরে নিয়ে আসি 4 পাইটি 2r² মাইনাস r², তাহলে 4 পাইটি হচ্ছে 0.074, 2 ইন্টু r², ছোট আর কত ছিল 5 মাইক্রোমিটার, তাহলে 25 ইন্টু 10⁻⁻12 মাইনাস, আমি ডিরেক্টলি মান বসাচ্ছি 6.3 ইন্টু 10⁻⁻12, আর হচ্ছে 6.3² ইন্টু 10⁻⁻12, 6 দুগুণা 12। আমি আর কি সরাসরি মানটা বসাচ্ছি এখানে, আর কিচ্ছু করি নাই। তাহলে কৃতকাজ ইকুয়ালস টু 4 ইন্টু পাই ইন্টু 0.074 ইন্টু 2 ইন্টু 25⁻⁻12 মাইনাস 6.3² পাওয়ার মাইনাস -12। এও মানে হচ্ছে আমি এখানে ভুল করে ফেলছি, 6.3² ইন্টু 1⁻⁻12, ওকে 50, 5 ইন্টু 10⁻⁻11 মাইনাস 5⁻⁻11 মাইনাস অ্যান্সার এটা আসে, এটার সঙ্গে 4 ইন্টু পাই ইন্টু 0.074। আপনার ক্যালকুলেশনগুলো একটু ঠিকঠাক মতো চেক করবেন, আমি তো খুব দ্রুততার সাথে করে যাচ্ছি। 9.587 ইন্টু 10⁻⁻12 জুল, তাহলে কৃত কাজটা খুবই কম হয়। সো আমাদের তাহলে এখানে যে কৃত কাজটা আসতেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কত আসলো দেখেন, 9.587 ইন্টু 10⁻⁻12 জুল, এটা হচ্ছে আমাদের কৃত কাজ। খুবই ভালো কথা। এখন ঘ নাম্বারটা এইটা একটু বড়, কেন বড় সেটা বুঝায় বলতেছি। দেখেন ঘ নাম্বারে যেটা চাওয়া হয়েছে, মিলিত হবার পর পানির ফোঁটার ভরবেগের কি পরিবর্তন হবে, গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। তাহলে মিলিত হওয়ার আগে একটা ভরবেগ ছিল, মিলিত হওয়ার পরে একটা ভরবেগ থাকবে। কনসেপ্ট একটু বুঝি। দুইটা ফোঁটা আলাদা আলাদাভাবে পড়তেছে, তাহলে তাদের একটা প্রান্তবেগ আছে। ফোঁটা দুইটা যখনই মার্জ বা একত্র হয়ে গেছে প্রান্তবেগ বেড়ে যায়, কারণ যখনই ফোঁটাগুলো একত্রিত হয় ব্যাসার্ধ বাড়ে, ব্যাসার্ধ বাড়লে প্রান্তবেগ বাড়ে। প্রান্তবেগ যদি বাড়ে, দুটা ফোঁটার ভর আগে যা ছিল এখনই কিন্তু ভর একই আছে, ভর চেঞ্জ হয়নি, কিন্তু বেগ বেড়ে গেছে, তার মানে ভরবেগ বাড়বে। তাহলে আমরা এখন এই জিনিসটাই দেখব একটু, মিলিত হবার আগে ভি আই প্রান্তবেগ, সো 2r² রো এস মাইনাস রো এফ ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা। তাহলে 2 ইন্টু r², ছোট আর কত 5 মাইক্রোমিটার, 5 ইন্টু 10⁻⁻6 হোল স্কোয়ার, রো এস বৃষ্টির পানি পড়তেছে 1000, বাতাসের যে ঘনত্ব সেটা আমরা ইগনোর করতে পারি বৃষ্টির তুলনায়, জি হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 9 ইটা। 9 ইন্টু ইটাটা কত দেখেন তো, সান্দ্রতাঙ্ক দেওয়া আছে 1.84 ইন্টু 10⁻⁻5, 1.84 ইন্টু 10⁻⁻5 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে এইটা আমাদেরকে যেটা দিবে ক্যালকুলেশন করি, 2 ইন্টু 25⁻⁻12 ইন্টু 1000 ইন্টু 9.8, ওমা ভুল করে ফেলেছি, ডিভাইডেড বাই 9 ডিভাইডেড বাই 1.84 পাওয়ার -5, যেটা আসবে আমাদের এইটা হবে আমাদের যে অন্তবেগ বা প্রান্তবেগ। সো আমি একটু ক্যালকুলেশনটা আবার করি, ভুল করছি। সো 2 ইন্টু 25 পাওয়ার -12 ইন্টু 1000 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 9 ডিভাইডেড বাই 1.84 পাওয়ার -5, yes
যেটা আসবে সেটা হচ্ছে 7.397 ইন্টু 10⁻³ সো তাহলে এইটা আসা উচিত 7.397 ইন্টু 10⁻³ মিটার/সেকেন্ড। আপনার ক্যালকুলেশনগুলো রিচেক করে নিন, ঠিক আছে? সো আমার ভুল হতেই পারে ক্যালকুলেশনে, আমি তারপরে একটু মানে হচ্ছে রিচেক করে দেখতেছি। 5 ইন্টু, এই যে আমার ভুল হয়েছে, আমি প্রথমে 5 ইন্টু 25 দিয়ে ফেলছি, এটা তো হবে 2 ইন্টু 25। দেখছেন ক্যালকুলেটার চাপ দিলে ভুল হইলে যে ঝামেলাটা, আমি এই জন্য ক্যালকুলেটার চাপার সময় সবাইকে বলি সাবধানে চাপবেন, একটু তাড়াহুড়া কম করবেন। 2 ইন্টু 25 ইন্টু 10⁻12 ইন্টু 1000 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 9 ডিভাইডেড বাই 1.84 পাওয়ার -5। ওকে, এখন জিনিসটা ঠিকঠাক মতো মনে হচ্ছে। 2.95 9 ইন্টু 10⁻³ মিটার/সেকেন্ড, এটা হচ্ছে আমাদের আদি প্রান্তবেগ। তাহলে এই প্রান্তবেগের সঙ্গে ভর গুণ করলে ভরবেগ পাবো। তাহলে আদি ভরবেগ, আমাদের তাহলে আদি ভরবেগ পিআই ইকুয়ালস টু কয়টা ফোঁটা? দুইটা ফোঁটা, তাহলে দুইটা ফোঁটার ভর নিতে হবে। তাহলে 2m ইন্টু ভিআই। তাহলে 2m কত? চলেন m সমান কত দেখি। m সমান হচ্ছে রো অফ ওয়াটার ইন্টু 4/3 πr³ রো অফ ওয়াটার হচ্ছে 1000 ইন্টু 1.33 ইন্টু পাই 3.14 ইন্টু r³ 5 ইন্টু 10⁻6 হোল কিউব। এটা কিলোগ্রামে আসবে, খুবই কম ভরের পানির ফোঁটা। তাহলে দেখেন কি দাঁড়ায়, 1000 ইন্টু 1.33 ইন্টু পাই ইন্টু 5⁻6 কিউব। তাহলে আবারও আমি যদি একটু চেক করি, 5⁻6 এটা কিউব, হ্যাঁ, ইন্টু পাই ইন্টু 1.33 ইন্টু 1000, 5.22289, তাহলে 5.22 ইন্টু 10⁻13 কিলোগ্রাম। তাহলে 2m, 2 ইন্টু m হচ্ছে 5.22 ইন্টু 10⁻13, আর ভিআইটা হচ্ছে 2.959 ইন্টু 10⁻3। তাহলে এই যে দেখেন আদি যে ভরবেগটা আছে, সে আদি, আমি কিন্তু এই শুরুতেই বলতেছিলাম এই ম্যাথটা একটু বড় লেন্দি, আর কোনো ঝামেলা নাই, জাস্ট হচ্ছে একটু লেন্দি ম্যাথ দিয়ে দিয়েছে। ইন্টু 2.959 পাওয়ার -3, সো 3.089 ইন্টু 10⁻15 কিলোগ্রাম মিটার/সেকেন্ড। এইটা হচ্ছে আমার কিসে, এটা হচ্ছে শুরুতে, এটা হচ্ছে মিলিত হবার আগে আমাদের আদি ভরবেগ। এইবার মিলিত হবার পরে ভরবেগটা কত সেটা আমরা এখন একটু দেখব। ওকে, চলেন আমরা এবার মিলিত হবার পরে দেখব। মিলিত হবার পরে VF2, এবার কিন্তু আরটা হয়ে গেছে বড় আর, রো এস মাইনাস রো এফ ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা। তাহলে 2 বড় আর কত, ব্যাসার্ধটা কত ছিল চলেন একটু দেখে নেই। ব্যাসার্ধটা আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এইখানে একটু খেয়াল করি, বড় আর ছিল 6.3 ইন্টু 10⁻6, তাহলে 6.3 ইন্টু 10⁻6, 6.3 ইন্টু 10⁻6 হোল স্কোয়ার ইন্টু 1000 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 9 ইটা, 9 ইন্টু ইটা হচ্ছে 1.84 ইন্টু 10⁻5।
তাহলে এখান থেকে ভিএফ যেটা আছে সেটা আমরা যদি বের করি, ভিএফ হচ্ছে 2 ইন্টু 6.3 পাওয়ার মাইনাস 6 স্কোয়ার, এটাকে 2 দিয়ে গুণ করি, 1000 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 9 ডিভাইডেড বাই 1.84 পাওয়ার মাইনাস 5। সো 4.697 ইন্টু 10 পাওয়ার মাইনাস 3 মিটার পার সেকেন্ড। খেয়াল করেন প্রান্তবেগ বা অন্তবেগ বেড়ে গেছে কেন? কারণ দুইটা ফোঁটা মিলিত হয়ে পড়তেছে, যখনই ফোঁটা মিলিত হয় তখনই প্রান্তবেগ বা অন্তবেগ বেড়ে যায়। তাহলে এখন শেষ ভরবেগ পিএফ, ফাইনাল ভরবেগ পিএফ সমান কত হবে? 2m ইন্টু ভিএফ। ভর চেঞ্জ হয় নাই, দুটো ফোঁটা একই আছে, তাহলে ভর চেঞ্জ হয় নাই। এম কত ছিল আমাদের? এম ছিল 5.22 ইন্টু 10 পাওয়ার মাইনাস 13, 5.22 ইন্টু 10 পাওয়ার মাইনাস 13। আর ভিএফটা হচ্ছে আমাদের 4.697 ইন্টু 10 পাওয়ার মাইনাস 3। তাহলে এখান থেকে যেটা আসবে 2 ইন্টু 5.22 পাওয়ার মাইনাস 13 ইন্টু 4.697 পাওয়ার মাইনাস 3, 4.90 ইন্টু 10 পাওয়ার মাইনাস 15, 4.9 ইন্টু 10 পাওয়ার মাইনাস 15 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এখন প্রশ্নে কি বলছে? মিলিত হবার পর ভরবেগের কি পরিবর্তন হবে? তাহলে ডেল পি ইকুয়ালস টু পিএফ মাইনাস পিআই। তাহলে পিএফ হচ্ছে 4.9 ইন্টু 10 পাওয়ার মাইনাস 15 মাইনাস পিআই হচ্ছে এখানে 3.089 ইন্টু 10 পাওয়ার মাইনাস 15, 3.089 ইন্টু 10 পাওয়ার মাইনাস 15। তাহলে 4.9 মাইনাস 3.089, 4.9 মাইনাস 3.089 যেটা আসবে সেটা হচ্ছে 1.811 ইন্টু 10 পাওয়ার মাইনাস 15 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এই পরিমাণ ভরবেগ বেড়ে যাবে। তাহলে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। সো দেখেন তাহলে এই যে ম্যাথটা আছে 4 নাম্বার ম্যাথটা কঠিন বলবো না, কিন্তু একটু লেন্দি। সো ঠান্ডা মাথায় করলে ইনশাল্লাহ অ্যান্সারটা সুন্দর মতো চলে আসে। 4-এর কাজ শেষ। এবার আসেন 5। খেয়াল করেন তাহলে প্রথম 4টা প্রশ্নে কিন্তু কোনো কন্ট্রোভার্সি নাই, ইজিলি করা যাচ্ছে ইনশাল্লাহ, শুধু জানতে হবে কি করতে হবে। 5 নাম্বার ম্যাথটা, এটাও কোনো কন্ট্রোভার্সি নাই। সরল ছন্দিত স্পন্দন, পর্যাবৃত্ত গতি, অধ্যায় 8 থেকে আসা গাণিতিক সমস্যা। 150 গ্রাম ভরের একটা বস্তু, তাহলে বস্তুর ভর 150 গ্রাম। তাহলে আমাদের বস্তুর ভর দেওয়া আছে 150 গ্রাম ভর। তাহলে আমাদের m ইকুয়ালস টু 0.15 কেজি। 11 সেন্টিমিটার বিস্তার, এ সমান 11 সেন্টিমিটার, তার মানে 0.11 মিটার। সরল ছন্দিত স্পন্দনে আছে এবং সাম্যাবস্থায় গতিশক্তি 0.01 জুল। সাম্যাবস্থায় গতিশক্তি এটাই আসলে মোট শক্তি, সাম্যাবস্থায় কোনো বিভব শক্তি থাকে না। তাহলে ট্রিক্সটা দেখেন কোশ্চেনের, সাম্যাবস্থায় গতিশক্তি তার মানে এটাই মোট শক্তি, ই টোটাল ইকুয়ালস টু 0.01 জুল। খুবই ভালো কথা। এখন প্রথম যে কোশ্চেনটা চমৎকার কোশ্চেন, উদ্দীপকে বর্ণিত কণাটার জন্য সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ নির্ণয় করো। ব্যবকলনীয় সমীকরণটা কি? চলেন গ নাম্বার। ব্যবকলনীয় সমীকরণ হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0। আমার তাহলে ওমেগা স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। সো ওমেগা স্কোয়ারের মান কোথা থেকে পাবো? দেখেন টোটাল এনার্জি 0.01 জুল জানা আছে। তাহলে এখন খেয়াল করি, ইটি টোটাল এনার্জি 0.01। এখন ইটি মানে কি? হাফ কে স্কোয়ার না? সরল ছন্দিত গতিতে মোট শক্তি হাফ কে স্কোয়ার। এবার কে সমান কত? ওমেগা সমান √k/m। পাশে লিখি, আপনাদের অনেকের ইকুয়েশন মনে থাকে না, এই জন্য আমি পাশে লিখব। ওমেগা সমান √k/m। তাহলে কে ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এম। তাহলে কে এর জায়গায় হাফ ওমেগা স্কোয়ার এম স্কোয়ার সমান 0.01। তাহলে আমার লাগবে এখানে ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 0.01
ডিভাইডেড বাই এম স্কোয়ার। তাহলে 0.02 ডিভাইডেড বাই এম হচ্ছে 0.15 আর এ স্কোয়ার 0.011 স্কোয়ার। দেখি ওমেগা স্কোয়ারের ভ্যালু কত আসে এখান থেকে। তাহলে ওমেগা স্কোয়ারের ভ্যালু যেটা পাবো 0.02 ডিভাইডেড বাই 0.15 ডিভাইডেড বাই 0.11 স্কোয়ার, 11.019 বা 11.02, 11.02। তাহলে এই যে দেখেন ব্যবকলনীয় সমীকরণ সঙ্গে সঙ্গে পেয়ে গেছি আমরা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 11.02 এক্স সমান 0। এটা আমাদের ব্যবকলনীয় সমীকরণ। টাটা, কাজ শেষ। সো দেখেন গ নাম্বার খুব সোজা কোশ্চেন। তাহলে 5 এটার গ চমৎকার এবং সহজ একটা কোশ্চেন দেওয়া হয়েছে, ভালো কথা। এইবার আমরা নেক্সট যেটায় যাব সেটা হচ্ছে ঘতে। চলেন দেখি ঘতে কি বলছে। সাম্যাবস্থা হতে 5 সেন্টিমিটার দূরত্বে গতিশক্তি বিভব শক্তির সমান হবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো। তাহলে সাম্যাবস্থান হতে 5 সেন্টিমিটার দূরত্বে, সাম্যাবস্থান হতে 5 সেন্টিমিটার দূরত্বে বিভব শক্তি ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে কে সমান তো ওমেগা স্কোয়ার ইন্টু এম, কাজ শেষ। হাফ ওমেগা স্কোয়ার কত বেরিয়েছিল একটু আগে দেখেন, ওমেগা স্কোয়ারের ভ্যালু বের করছি আগের স্টেপে আমরা। ওমেগা স্কোয়ারের ভ্যালু বের করছি 11.02। তাহলে ওমেগা স্কোয়ার হচ্ছে 11.02। এম কত? ভর 0.15, ভরটা 0.15 কেজি, এই যে 150 গ্রাম। আর এক্স স্কোয়ার কত সেন্টিমিটার দূরত্বে? 5 সেন্টিমিটার দূরত্বে। তাহলে 5 সেন্টিমিটার দূরত্ব মানে 0.05 হোল স্কোয়ার। তাহলে আমরা এটা পাচ্ছি বিভব শক্তি। ওকে, তাহলে বিভব শক্তি যেটা সেটা হচ্ছে 0.5 ইন্টু 11.02 ইন্টু 0.15 ইন্টু 0.05 স্কোয়ার, 2.066 ইন্টু 10⁻³ 2.066 ইন্টু 10⁻³ জুল। এটা বিভব শক্তি। তাহলে এই অবস্থানে গতি শক্তি কত? গতি শক্তি ইকুয়ালস টু মোট শক্তি মাইনাস বিভব শক্তি। মোট শক্তি থেকে যদি বিভব শক্তি বাদ দেই তাহলে মোট শক্তি যেটা আছে, মোট শক্তিটা কত? 0.01 জুল। 0.01 মাইনাস বিভব শক্তি পেয়েছি 2.066 ইন্টু 10⁻³ তাহলে আমরা এখান থেকে যেটা পাবো 0.01 মাইনাস 0.01 মাইনাস 2.066 পাওয়ার -3, 7.934 ইন্টু 10⁻³ 7.934 ইন্টু 10⁻³ জুল। তার মানে দেখাই যাচ্ছে আমাদের এখানে যে গতিশক্তি এবং বিভব শক্তি এই দুইটা এখানে কি হচ্ছে না, পরস্পর সমান হচ্ছে না। তাহলে এখানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এখানে গতিশক্তি বিভব শক্তির সমান হবে না। তাহলে গতিশক্তি বিভব শক্তির সমান হবে না। তাহলে সাম্যাবস্থা হতে সাম্যাবস্থা হতে 5 সেন্টিমিটার দূরত্বে গতিশক্তি বিভব শক্তির সমান হবে না। তাহলে এই হচ্ছে আমাদের দেখেন প্রশ্ন 5-এর একেবারে বিস্তারিত আলোচনা। খুবই ভালো কথা। এবার আসেন এই যে কন্ট্রোভার্সি শুরু। কন্ট্রোভার্সি বলতে হচ্ছে এই ম্যাথটায় ডেটা মিসিং। কিভাবে ডেটা মিসিং? অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতে পারেন, যা ইচ্ছা বলেন, সমস্যা নাই। বেসিক যারা পড়ছেন তারা জানেন যে আমাদের 12°C তাপমাত্রায় সিলিন্ডারটিতে 10⁻40 নাইট্রোজেন অণু রয়েছে। তাহলে 12°C তাপমাত্রায় কয়টা নাইট্রোজেন অণু আছে?
10^40 নাইট্রোজেন অণু আছে। খুবই ভালো কথা। তাহলে আমরা শুধুমাত্র একটি অণুকে গতিশীল বিবেচনা করে গড় মুক্ত পথ নির্ণয় করো। তার মানে এটা হচ্ছে বইয়ে থাকা যে থিওরি আছে সেই থিওরিটার প্রতিপাদন থেকে আপনাকে গাণিতিক সমস্যাটা সমাধান করতে হবে। তাহলে বইয়ে যদি একটা মাত্র অণুকে আমরা গতিশীল ধরি, যে একটা অণু গতিশীল বাকি সবাই স্থির, তাহলে ল্যামডা সমান 1/π(σ²n)। দেখেন শুধুমাত্র একটা অণু গতিশীল হলে আমাদের যে গড়মুক্ত পথের রাশিমালা বই চমৎকারভাবে প্রতিপাদন করে ল্যামডা সমান 1/π(σ²n) দেওয়া আছে। সো কেউ যদি এটা মেনটেন না করতে পারেন সমস্যা। 2 নাম্বার, ওইখানে প্রতিপাদনে আমাদের অণুর যে ব্যাসটা এই সিগমাটা ধরে নিয়ে সিলিন্ডার আঁকা হয়েছে। ভালো কথা। এখন এইখানে আমার কোথাও অণুর ব্যাস দেওয়া আছে? দেওয়া নাই। ও তো সিলিন্ডারের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। সো অনেকের মাথায় কুবুদ্ধি, কুচিন্তা যে সিলিন্ডারের যে ব্যাসার্ধ সেটাই অণুর ব্যাসার্ধ ধরে চিন্তা করব। তাহলে আর কি হলো? তাহলে তো কিছুই শিখলেন না আপনি। সো এইখানে অ্যাকচুয়ালি আমাদের এই ম্যাথটা করার কোনো উপায় নেই, কারণ আমি সিগমা জানি না। আমরা যেটা জানি সেটা হচ্ছে এন, একক আয়তনে অণুর সংখ্যা। তাহলে এন ইকুয়ালস টু একক আয়তনে অণুর সংখ্যা। তাহলে একক আয়তনে অণুর সংখ্যা কিভাবে বের করব? মোট অণু আছে 10^4টা, তাহলে 10^4 ডিভাইডেড বাই আয়তন। সিলিন্ডারটা অ্যাকচুয়ালি তার দেখেন রেডিয়াস হচ্ছে 5 সেন্টিমিটার আর দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে πr²h, পাই ইন্টু r², 0.05 হোল স্কোয়ার, দৈর্ঘ্য হচ্ছে 0.15। তাহলে আমরা একক আয়তনে অণুর সংখ্যা বের করতে পারবো, কিন্তু সিলিন্ডারটায় যে গ্যাস অণুগুলো আছে এদের গড় মুক্তপথ কোনোভাবেই বের করা সম্ভব না। সিম্পল। তাহলে এটাকে আমরা যদি বের করে নেই, (8.488 ইন্টু 10^6) এতটি অণু একক আয়তনে, এটা বের করতে পারবো। আর কিছু করার নাই, গ নাম্বার আর কিছু করার নাই। এবার আসেন ঘ নাম্বার। উদ্দীপকের সিলিন্ডারটার দৈর্ঘ্য 1/3 হ্রাস পেলে, এটা ত্রাস না, এটা হ্রাস হবে। সো এই যে তাড়াহুড়ায় টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা ত্রাস না, এটা হ্রাস পেলে। তাহলে সিলিন্ডারের যে আয়তন সেই আয়তনটা যদি 1/3 হ্রাস পায়, গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ দ্বিগুণ হবে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ যাচাই করো। বেসিক ব্যাপার হচ্ছে কিভাবে আমরা আয়তন হ্রাস করতেছি, দৈর্ঘ্যটা কিভাবে হ্রাস করতেছি, এটা কি সমস্ত প্রক্রিয়ায় নাকি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, কিছুই বলে নাই। সো আমরা তাহলে এখানে বলতে পারি সমস্ত প্রক্রিয়ায় যদি আয়তন বা দৈর্ঘ্য 1/3 হ্রাস পায়, দৈর্ঘ্য 1/3 হ্রাস পেলে আয়তন 1/3 হ্রাস পায়। এখন যদি প্রক্রিয়াটা সমস্ত প্রক্রিয়া হয়, সমস্ত প্রক্রিয়ায় আমাদের যদি সমস্ত প্রক্রিয়ায় এই ঘটনাটা ঘটে, সমস্ত প্রক্রিয়ায় আয়তন হ্রাস পেলে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
আমরা জানি CRMS এটা সরাসরি √T √3RT/m, তার মানে RMS বেগ সরাসরি পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তাহলে সমস্ত প্রক্রিয়ায় RMS বেগ বর্গমূল গড় বর্গবেগ চেঞ্জ হবে না। এখন যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া আয়তন হ্রাস পায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন হ্রাস পেলে কি জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা আয়তনের সম্পর্ক টি ভি গামা -1 ধ্রুবক, তাহলে T1 V1 গামা -1 সমান T2 V2 গামা -1। তাহলে আমাদের এইখানে T2 ইকুয়ালস টু T1 V1 বাই V2 গামা -1। এখন T1টা কত? 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 12 + 273 T1। V1 থাকতেছে, V2 কত? 1/3 হ্রাস পেলে বাকি থাকে 2/3, তাহলে V2 হচ্ছে 2/3 V1। নাইট্রোজেন গ্যাস দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার মান কত? 1.4 -1। এখন বলতে পারেন প্রথম পত্র পরীক্ষা দিতেছি, সূত্র আসতেছে দ্বিতীয় পত্রের, কেমন হয়ে গেল না? আসলেই কেমন হয়ে গেল, কিছু বলার নাই। এটা ছাড়া আর কিছু করার নাই এখানে অ্যাকচুয়ালি। 285 ওখানে হচ্ছে 2/3, তো তাহলে 3/2, 3/2, এটার উপরে পাওয়ার দিব 0.4 ইন্টু 285, 335.18, 335.18 কেলভিন। এখন দেখেন বর্গমূল গড় বর্গবেগ সরাসরি পরম তাপমাত্রার সাথে সম্পর্কিত, একটু আগেই বলছি। তাহলে খেয়াল করি, শুরুতে CRMS 2 ডিভাইডেড বাই CRMS 1 ইকুয়ালস টু √T2/T1। তাহলে √T2 কত? 335.18। T1 কত? T1 হচ্ছে 285। তাহলে 335.18 ডিভাইডেড বাই 285, এটাকে √, যদি করে দিই 1.08, 1.08, তাহলে RMS যে বেগ সেটা আসলে খুব বেশি বাড়বে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি আমরা এটাকে কি করি, সংকুচিত করি, তাও সেটা কি হচ্ছে না, দ্বিগুণ বাড়তেছে না, অনলি 1.08 টাইমস বাড়তেছে। তো তাহলে এই ছিল অ্যাকচুয়ালি আমাদের প্রশ্ন নাম্বার 6, যতটুকু করা যায় ততটুকু। আপনারা একটু এখানে ক্যালকুলেশনগুলো চেক করেন। আমি বারবার বলতেছি, যেহেতু আমি একটু দ্রুততার সাথে করতেছি, আমার এখানে ক্যালকুলেশন ভুল হইতেই পারে, সেটাকে আপনারা ক্যালকুলেশনগুলো ঠিকমতো করে নিন, ঠিক আছে? ওকে, সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি যে কোশ্চেনটা নিয়ে, কোশ্চেন নাম্বার 7, আসলে শুধু কন্ট্রোভার্সি নেই, এখানে আসলে কিছু করার নেই। মানে এইখানে যে ম্যাথটা দিছে আমার, এখানে এই যে দেখেন এক্স আর ওয়াই অ্যাক্সিসে আমি যখন কম্পোনেন্টগুলোকে ডিফাইন করে ফেলি, এটা 260 আই ক্যাপ প্লাস 190 জে ক্যাপ, আর হচ্ছে এটা 210 আই ক্যাপ প্লাস 120 জে ক্যাপ। এখন আপনারা অনেকেই পরীক্ষা শেষে অনেক কিছু বলতে পারেন যে হ্যাঁ ইংলিশ ভার্সনের কোশ্চেনে এখানে মাইনাস ছিল, হ্যান ত্যান হাবিজাবি। আরে ভাই, পরীক্ষার হলে আপনি বসে আছেন, কার প্রশ্নে কি ছিল সেটা তো পরীক্ষার হলে বসে বোঝা সম্ভব না। সো প্রশ্ন 7টা আসলে করা সম্ভব না। এখানে যে তথ্য উপাত্ত দেওয়া আছে, এই তথ্য উপাত্ত অনুযায়ী এই প্রশ্নটা সলভ করাই সম্ভব না। সো পরীক্ষার হলে এইটা যারা অ্যান্সার করছেন, তারা যদি অ্যান্সার করে থাকেন, আমরা আশা করি ইনশাল্লাহ ফুল মার্কস পেয়ে যাবেন। কেন? কারণ তথ্য উপাত্তগুলা কনসিস্টেন্ট না। আমাদের এইখানে এই যে দুইটা ভেক্টরে আসলে একই চতুর্ভাগে হয়ে গেছে, এবং অ্যাকচুয়ালি এদের মধ্যবর্তী যে কোণ, এই কোণটা আসলে এত বেশি হওয়ার কথা না। এখানে θ1 দিয়ে রাখছে 25 ডিগ্রি। ক্যালকুলেশন করলে দেখবেন এই দুইটা ভেক্টরের আমরা যদি ডট গুণন করি, দেখেন ভেক্টর দুইটা F1 এবং F2,
f1 ভেক্টর ডট f2 ভেক্টর ইকুয়ালস টু f1 f2 cos থিটা। তাহলে এইখান থেকে cos থিটা ইকুয়ালস টু f1 ডট f2 ডিভাইডেড বাই f1 f2 আসে। তাহলে f1 ডট f2 260 গুণন 210 প্লাস 190 গুণন 120 190 গুণন 120 ডিভাইডেড বাই f1 f2 যে মানগুলা ভেক্টরের 260 স্কোয়ার প্লাস 190 স্কোয়ার রুট ওভার আমাদের এইখান থেকে আসবে 210 স্কোয়ার প্লাস 120 স্কোয়ার। তাহলে আলটিমেটলি cos থিটার যে ভ্যালুটা আসবে আমরা যদি নির্ণয় করি, সো চলেন cos থিটার ভ্যালু নির্ণয় করে আমরা এখানে কি আসে 260 ইন্টু 210 প্লাস 190 ইন্টু 120, এটাকে ডিভাইড করব রুট ওভার 260 স্কোয়ার প্লাস 190 স্কোয়ার, এটাকে আবার ডিভাইড করব 210 স্কোয়ার প্লাস 120 স্কোয়ার দিয়ে 0.9937 cos থিটা আসে 0.9937। তাহলে শিফট কজ অ্যান্সার মারলে 6.4 ডিগ্রি, থিটা আসে 6.4 ডিগ্রি। পরীক্ষার হলে এমনিতে আপনি আওলায় গেছেন। আমি পরীক্ষার হলের সিচুয়েশন বলতেছি, কোনটা চেঞ্জ করলে কি হবে সেটা নিয়ে আলোচনা করতেছি না। 6.4 ডিগ্রি হচ্ছে থিটা, আপনি এখানে থিটা অন দিয়ে রাখছে 25 ডিগ্রি, কি করবেন আর ম্যাথ, কিছু করার নাই। সো আমরা এই ম্যাথটা নিয়ে টাইম নষ্ট করতেছি না, এটা কারেকশন করে করা যায়, কিন্তু বোর্ড পরীক্ষাটা ছিল এটা অ্যাকচুয়ালি আর কিছু করা সম্ভব না। বাদ চলেন আমরা লাস্ট যে প্রশ্নটা, তাহলে দেখেন একটা প্রশ্ন আসলে কিছুই করার নাই, ওটা বাদ। প্রশ্ন 8, এটা চমৎকার একটা প্রশ্ন, এটা যদি আপনার কনসেপ্ট ঠিক থাকে খুব সহজে সুন্দরভাবে করতে পারবেন। দেখেন দুটি সুশলাকা থেকে নিঃসৃত শব্দ তরঙ্গের যে সমীকরণ, সেই শব্দ তরঙ্গের সমীকরণ y1 y2 দেওয়া আছে। তাহলে গ, প্রথম সুশলাকা হতে নিঃসৃত তরঙ্গ একটি একমুখ খোলা নলে প্রথম উপসুর সৃষ্টি করলে নলের দৈর্ঘ্য নির্ণয় করো। সেই কোশ্চেন। তাহলে একমুখ খোলা নলে আমরা যদি দেখি ফান্ডামেন্টাল বা মৌলিক সুর, একমুখ খোলা নলের ফান্ডামেন্টাল বা মৌলিক সুরের বেলায় এল সমান ল্যামডা বাই 4, তাহলে ল্যামডা সমান 4L, এফ সমান ভি বাই ল্যামডা, তার মানে ভি বাই 4L। এটা হচ্ছে মৌলিক সুর, মূল সুর বা মৌলিক সুর, F1 সমান ভি বাই 4L। এইবার আমি যদি নলটায় প্রথম উপসুর চিন্তা করি, একমুখ খোলা নল, খোলা মুখে নিষ্পন্দ বিন্দু না সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু, বন্ধ মুখে নিষ্পন্দ বিন্দু তৈরি হয় অলওয়েজ। তাহলে গল্পটা হচ্ছে লাইক দিস। তাহলে এই ক্ষেত্রে এল সমান 3 ল্যামডা বাই 4 হবে, তাহলে ল্যামডা সমান 4L বাই 3 হবে। তাহলে F2 সমান ভি বাই, এখানকার যে ল্যামডা 4L বাই 3 যদি লিখি, তাহলে 3v বাই 4L, মানে F2 সমান 3F1। তাহলে একমুখ খোলা নলের প্রথম উপসুর, এটা কিন্তু কি ফার্স্ট উপসুর, প্রথম উপসুরটা 3 গুণ, মূল সুরের 3 গুণ, তাহলে F2 সমান 3F1। তাহলে এখন বলছে প্রথম সুরশলাকা হতে নিঃসৃত তরঙ্গে একটি একমুখ খোলা নলে প্রথম উপসুর সৃষ্টি করলে নলের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা নলের দৈর্ঘ্য নির্ণয় করব, তার আগে দেখি এখন F2 সমান 3v বাই 4L, এই সূত্রটা লিখে রাখি। F2 equals to 3v বাই 4L। তাহলে এখান থেকে আমরা যে L এর মান পাবো, L equals to 3v বাই 4F2। তাহলে আমার লাগবে হচ্ছে v এবং F2, কি লাগবে, v এবং F2 লাগবে। তাহলে এই যে সমীকরণ আছে, এই সমীকরণ থেকে আমাদের শব্দের বেগ v বের করতে হবে। তাহলে শব্দের বেগ v বের করি, চলেন সমীকরণটা নিয়ে কাজ করি। y1 সমান 0.1 সাইন পাই বাই 25 ইন্টু 100t মাইনাস এক্স। আমাদের তাহলে এখান থেকে লাগবে কি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক লাগবে, এবং সেই সঙ্গে আমাদের লাগবে হচ্ছে ভি।
ভি এবং এফ লাগবে, এই দুইটা লাগবে। তাহলে দেখি ভি কত, এফ কত। তাহলে 0.1 সাইন পাই বাই 25 ভিতরে নিয়ে গেলে 4 পাই টি মাইনাস পাই এক্স বাই 25। যে কোনো একটা ফর্মেটে আমাদের নিতে হবে। আমি এ সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা ফর্মেটে নিলাম। এ 0.1 সাইন ওমেগা টি, ওমেগা সমান কত 4 পাই টি, তাহলে ওমেগা সমান 4 পাই, ওমেগা ইকুয়ালস টু 4 পাই, তাহলে ওমেগা মানে কি 2 পাই এফ। সো তাহলে এখানে এফ টু যেটা, এই এফ টু হচ্ছে 2, তাহলে এখানে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হচ্ছে 2, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কত 2। এবার ওই যে আমরা একটু ইকুয়েশনটা লিখি, দেখেন y সমান a সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা। ডেল্টা কত একটু মনে করি, চলেন ডেল্টা কত হয় দেখি। ল্যামডা ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু, আমাদের অ্যাকচুয়ালি ল্যামডা বাই এক্স যদি আমরা, সরি ল্যামডা বাই এক্স, হ্যাঁ ঠিক আছে, ল্যামডা বাই এক্স সমান সমান হচ্ছে আমাদের এখানে টোয়াইস পাই ডিভাইডেড বাই ডেল্টা। দেখেন পথ পার্থক্য যদি হয় ল্যামডা, তাহলে দশ পার্থক্য 2 পাই, পথ পার্থক্য এক্স হলে দশ পার্থক্য কত ডেল্টা। এখান থেকে আমরা ডেল্টার ভ্যালু যদি নির্ণয় করতে যাই, ডেল্টা ইকুয়ালস টু কত আসবে 2 পাই এক্স বাই ল্যামডা, 2 পাই এক্স বাই ল্যামডা। তাহলে তাকান এটা ডেল্টা, পাই এক্স বাই 25 কে আমাদের ডেল্টা, তাহলে ডেল্টা ইকুয়ালস টু পাই এক্স বাই 25, ডেল্টা ইকুয়ালস টু পাই এক্স বাই 25। তাহলে ডেল্টা মানে 2 পাই এক্স বাই ল্যামডা, 2 পাই এক্স বাই ল্যামডা সমান পাই এক্স বাই 25। তাহলে ল্যামডা সমান কত হয়, ল্যামডা সমান 50 হয়ে গেছে। তাহলে ল্যামডা যদি 50 হয়, খেয়াল করি ভি সমান এফ ল্যামডা 3 ইন্টু ভি সমান কত, এই যে এফ টু মানে হচ্ছে 2 ইন্টু ল্যামডা কত ওইখানে 50 ডিভাইডেড বাই 4 ইন্টু এফ টুটা তো 2ই আছে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কাটাকাটি করলাম 2, আলটিমেটলি এখানে থাকতেছে কি 3 50 150 বাই 4, তাহলে 150 ডিভাইডেড বাই 4 যদি করি এটা আসবে কত 150 ডিভাইডেড বাই 4 37.5 মিটার, তাহলে এল হবে 37.5 মিটার। তাহলে এই যে এক মুখ খোলা নলে সে যদি অনুনাদ তৈরি করে, তাহলে আমাদের এখানকার যে এলটা দৈর্ঘ্যটা হবে কত 37.5 মিটার। সো ম্যাথটা কঠিন না, ঝামেলাটা হচ্ছে আমাদের এই যে এক মুখ খোলা নলের জন্য সিনারিওগুলো মাথায় রাখা এবং এই যে ইকুয়েশনটাকে কোনো একটা ইকুয়েশনের সঙ্গে ম্যাচ করানো। এবার আসি ঘ নাম্বারে কি বলছে, দ্বিতীয় সুশলাকাটি ঘষে দুটিকে একত্রে শব্দায়িত করলে বিট সংখ্যা দ্বিগুণ করতে দ্বিতীয় সুশলাকার কম্পাঙ্কের কি পরিবর্তন হবে, গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। তাহলে আমাদের প্রথম সুশলাকার যে কম্পাঙ্ক F1, প্রথম সুশলাকার কম্পাঙ্ক, প্রথম সুশলাকার কম্পাঙ্ক F1 সমান হচ্ছে 2 হার্জ। দ্বিতীয় সুশলাকার কম্পাঙ্ক F2 ইকুয়ালস টু, দেখি F2 কত হয়। দেখেন অলরেডি পাই এখানে আছে, তাহলে ইকুয়েশনটায় আমরা যদি y2 সমান লিখে এইভাবে 0.1 সাইন, এই পাই ভিতরে নেই 14 পাইটি মাইনাস পাই এক্স বাই 7.143, তাহলে দেখেন ওমেগা টি, ওমেগা সমান 2 পাই এফ, তাহলে ওমেগা সমান 14 পাই, তাহলে ওমেগা সমান 2 পাই এফ সমান 14 পাই, তাহলে এখান থেকে এফ ইকুয়ালস টু আসে 7, তাহলে দ্বিতীয় সুশলাকার কম্পাঙ্ক 7 হার্জ। তাহলে বিট সংখ্যা কয়টা 10টা, তাহলে বিট 7 2 বিয়োগ করলে কত হয়, সরি 10 বলে ফেলছি, 5টি বিট হচ্ছে 5টা। কয়টা বিট উৎপন্ন হয় 5টা। এখন বলছে দ্বিতীয় সুশলাকাটিকে ঘষে, এখানে দ্বিতীয় সুশলাকাটাকে ঘষতে হবে, তাহলে বিট সংখ্যা দ্বিগুণ করতে চাই, তাহলে আমাদের চাওয়া বিট কয়টা 10টা, বিট সংখ্যা করতে হবে 10টা, তাহলে 10 বিট যদি করতে হয় এখানে কম্পাঙ্ক হইতে হবে কত 12 হার্জ, তাহলে
নতুন বিট সংখ্যা, নতুন বিট সংখ্যা 10টা। তাহলে f2 প্রাইম মাইনাস f1 এটা হচ্ছে 10। তাহলে f2 প্রাইম মাইনাস 2 সমান 10। তাহলে দ্বিতীয় সুষলাকার কম্পাঙ্ক হতে হবে 12 হার্জ। তাহলে দ্বিতীয় সুষলাকার কম্পাঙ্ক কত হতে হবে? 12 হার্জ হতে হবে। এই হচ্ছে তাহলে আমাদের অ্যাকচুয়ালি দ্বিতীয় সুষলাকার কম্পাঙ্কের পরিবর্তন কিভাবে করতে হবে, কতটুকু করতে হবে, এটা ডিটেইলস আলোচনা। তাহলে এই যে দেখেন, এই ছিল আমাদের অ্যাকচুয়ালি আমাদের 2026 সালে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে বোর্ড পরীক্ষার প্রশ্নের সৃজনশীল, সেই সৃজনশীলের সম্পূর্ণ সমাধান। আমি কিছু কিছু জায়গায় একটু ফাস্ট গেছি, কারণ হচ্ছে পুরো 8টা প্রশ্ন সলভ করতে হবে, ভিডিওটা আবার যাতে অনেক লেন্দি না হয়ে যায়। সো যারা মোটামুটি সব কিছু পড়ে রাখছেন তাদের বুঝতে কষ্ট হবে না। সো আমি সবসময় বলে দেখেন, বেসিক কনসেপ্টগুলো যদি পড়া থাকে, পরীক্ষার হলে আপনার ভয় পাওয়ার কারণ নাই। কারণ প্রশ্নে যদি কোনো কারণে ভুল আসে, সেক্ষেত্রে আপনারা পূর্ণ নম্বর ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো এটা নিয়ে ওরিড হবেন না। সো যারা পরবর্তী সালগুলায় পরীক্ষা দিবেন, পরীক্ষায় প্রশ্ন ভুল হতেই পারে। তাহলে প্রশ্ন যদি ভুল হয় কি করব? ঘাবড়াবো না। চেষ্টা করব যে প্রশ্নগুলো ভুল না সেগুলা দিয়ে অ্যান্সার করতে। যদি না পারি, ভুল প্রশ্নে যদি অ্যান্সার করতে হয়, যতটুকু আমি লজিক্যালি করতে পারবো পুরোটুকু করে দিয়ে আসব। ঠিক আছে? ওকে ইনশাল্লাহ। তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।